একটু লম্বা করতে চাই না। প্রথমত যে প্রশ্নটি সবাই জানতে চায় যে দলের সভানেত্রী কি আপনাদের প্রতি এরকম নির্দেশ দিয়েছেন যারা নিরাপত্তাজনিত কারণে বিদেশে অবস্থান করছেন তাদেরকে কি দ্রুত দেশে ফেরত যেতে বলেছেন? না, দেখেন, বঙ্গবন্ধু তারা জননেত্রী শেখ হাসিনা এই ধরনের কোনো নির্দেশনা দেন নেই। যেটা বলেছেন যে আমরা পর্যায়ক্রমে দেশের পরিবেশ পরিস্থিতি আমাদের কার্যক্রম প্রত্যাহার হলে আমরা দেশে অবশ্যই যারা দেশের বাইরে আছে তারা দেশে ঢুকবে, কারণ আমাদের দেশের ভিতরে যারা আছে তাদেরকেই তো মুক্তি দিচ্ছেন না। আজকে 90 বছর বয়স্ক বীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এখন যত রাজনীতিবিদ আছে তার ভিতরে সিনিয়র আমির হোসেন আমু আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জেলখানায়। রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, আপনি শাহজাহান খান সহ অনেক সংসদ সদস্য, মন্ত্রী, এমপির আজকে জেলখানা, আমাদের তৃণমূলের অনেক নেতাকর্মী আজকে জেলখানায়। আপনি দেখেছেন না যে 86 বছর বয়স্ক সতীশ দা জেলখানার মানে জেল থেকে লাশ হয়ে বের হয়েছে। আজকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নুরুল মজিদ হুমায়ুন, কয়েকবার জনগণের নির্বাচিত সংসদ সদস্য, তিনি যখন মারা গেলেন তখন তার হাতে হাত করা প্রায় 100-র উপরে নেতাকর্মী আমাদের জেলখানায় মারা গিয়েছেন বিনা চিকিৎসায়। আজকে এদেরকে মুক্তি দিচ্ছেন না, বরং আজকে আপনি হয়তো খবর পেয়েছেন যে আজকে রাজশাহীর ডিআইজি একটা মানে তার একটা সার্কুলার দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো মানে নেতাকর্মী যদি বেল পায় তাকে জেলখানা গেটে শোন অ্যারেস্ট দেখাতে অর্থাৎ, এবং নতুন করে আমাদের নেতাকর্মীদের আজকে গ্রেপ্তার করা হচ্ছে। তা আমরা মনে করি যে আমাদের কার্যক্রম প্রত্যাহার হলে আমরা অবশ্যই এই কার্যক্রম প্রত্যাহারের মধ্যে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে তার দলকে সুসংগঠিত করবে এবং ইউনূসের বিচারের দাবিতে, ইউনূস গংদের বিচারের দাবিতে আমরা রাজপথকে সরব করব, রাজপথে আমরা আন্দোলন গড়ে তুলব। কারণ ইউনূস একজন ফ্যাসিস্ট, ইউনূস বাংলাদেশকে ধ্বংস করেছে, ইউনূস বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, ইউনূস একজন হত্যাকারী, ইউনূস একজন খুনি, ইউনূস ফ্যাসিস্ট, ইউনূস গণতন্ত্র হত্যাকারী, ইউনূস দেশকে বিক্রি করেছেন। সেই ইউনূসের বিচারের দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামবে। এস এম কামাল, শেখ হাসিনা যে মানে আওয়ামী লীগের যে ওয়ার্কিং কমিটির সঙ্গে বৈঠকটি করেছেন সেই বৈঠকে আপনি তো উপস্থিত ছিলেন, তাই না? না, বৈঠকটা হয়েছে অনলাইন। ওই তো অনলাইনে আপনি তো ছিলেন আর কি উপস্থিত। আমি ছিলাম, হ্যাঁ। জি, জনাব সাইফুল আমিন, তাহলে এই কথাটি কোথা থেকে এলো যে আওয়ামী লীগের নেতাদেরকে যারা বিদেশে রয়েছেন তাদেরকে দ্রুত দেশে ফেরত যেতে বলেছেন, শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন? ওয়েল, আমি এক্স্যাক্টলি আমি শুনেছি এগুলো যে এরকম নির্দেশনা, কিন্তু আমি যেটা শুনেছি সেটা, কামাল ভাই তো মিটিংয়েই ছিলেন, সেটা অন্য জিনিস, কিন্তু আমি যেটা অন্য সোর্স থেকে শুনেছি সেটা আমি বলতে পারি, সেটা কামাল ভাইয়ের সাথে মিলানোর জন্য আমি বলতে পারি। সেটা হলো উনি যেটা বলছেন যে যেখানে সুবিধা মতো অবস্থানে আছেন সেখানে আইনের আশ্রয় নেওয়ার জন্য, মানে জামিনের ব্যাপারগুলো চেষ্টা করার জন্য। এবং সেটার প্রেক্ষিতে আমি যতটুকু শুনেছি বেশ কয়েকজন উদ্যোগও নিয়েছেন যে তারা তাদের ফাইল অর্গানাইজ করা, আইনজীবী নিয়োগ করা, সেটা দেশে যে করতে হবে বা দেশের বাইরে থেকে করতে হবে এরকম কোনো সরাসরি এরকম এই কথাটা আমি শুনি নাই। আমি যেটা শুনেছি আইনের আশ্রয় নিয়ে দ্রুত জামিনের ব্যবস্থা করার জন্য, মানে যেটা উনি যেটা মেসেজ দিতে চেয়েছেন যে সরকার অ্যাটিটিউডটা তো বোঝা যাবে এই উদ্যোগটা নিলে। এবং যেটা আপনি, আমি জানি না ওয়ার্কিং কমিটির ওনারা কি মেসেজ পেয়েছেন, কিন্তু গ্রাসরুট লেভেলের অনেক এমপি কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন এবং এমপিরা 2-1 এমপি সফলও হয়েছেন। এটা আগে থেকে এই উদ্যোগটা যে কালকে পরশু দিনের বা গতকালকে যেটা এইটার কথা বলছেন, উনি সবসময় উৎসাহিত করছেন তার যারা দেশে আছেন, দেশের বাইরে আছেন, তারা আইনের আশ্রয় নিলে জামিন পেতে পারেন, সুযোগটা নিতে পারেন, চেষ্টা করতে পারতেন। এবং এটাই একটা মুভমেন্ট হতে পারে, যে আইন অঙ্গনের মুভমেন্ট হতে পারে, এরকম আমি এটা শুনেছি। এমনিতে তৃণমূল, আমি বলি মানে তৃণমূলের সঙ্গে শেখ হাসিনার তো সরাসরি কথা হয়, তিনি মোটামুটি কর্মীদের সঙ্গে নিয়মিত কথা বলেন বলে আমি শুনেছি।
তাদেরকে যে বার্তা দিচ্ছেন আর ওয়ার্কিং কমিটিতে এস এম কামাল যেমনটি বললেন, এর মধ্যে কি কোনো ব্যবধান, কোনো ফারাক দেখতে পান? না, এখানে এখানে আপনি কামাল ভাইরা সবকিছু বলবেন না, এটা স্বাভাবিক। হ্যাঁ, ওনারা শেখ হাসিনার বারবার টিম সবকিছু বলবেন না, এবং সেটা না বলাটাই হলো সবচেয়ে উত্তম, কারণ সবকিছু বাইরে আসা উচিত না। তো সেটা কিন্তু আমি মনে করি ওনাদের দিক থেকে, কিন্তু যে মেসেজটা যেটা কামাল ভাইয়ের মধ্যেও আছে, যে উনি যে বলছেন দেশে এই জামিন দেওয়া হচ্ছে না, রাজশাহী রেঞ্জের অমুক এটা করছেন, কিন্তু রাজশাহী রেঞ্জের অমুকের নোটিশটা আবার পড়ে দেখেন প্লিজ। মানে আমি বলি যে সবটাই নেগেটিভলি না দেখা। রাজশাহী রেঞ্জের উনি কি বলছেন, উনি যেটা ওনার মাথা মোটা বুদ্ধি দিয়ে যেটা মনে করছেন যে শরীর শক্তি টক্তি যেগুলো আছে, যেগুলো যায় এখন মিছিল মিটিং করবে, এগুলো আসতে বাইরে দিবে না, আর যেগুলো এটা পারবে না, যেগুলো গায়ে শক্তি নেই, এগুলো কিছু করো না, ছেড়ে দাও। এটা হলে মাথা মোটা ডিজির যারা রেঞ্জের। হ্যাঁ যারা মিছিল করছে তাদেরকে হ্যাঁ, এই তো। তো তো আপনি প্লিজ এগুলোকে বড় করে দেখার দরকার নেই। আপনি কিন্তু সারা দেশে যে আবহাওয়াটা হয়েছে এটা নিয়ে অস্বীকার করার কোনো জো নাই, যে বিএনপি সরকার আসার পরে মানে তাকে যে সরকারই আপনি বলেন না কেন, আমার দিক থেকে তো সে একটা সরকার, তাই না? সে সরকার আসার পরে যে পরিবেশের যে যে উত্তাপটা ছিল আপনার মানে দেশের মধ্যে, মানে কেউ চিন্তা করতে পারে না যে তার বাসা থেকে বেরিয়ে সে শান্তিতে আবার বাসায় ফেরত যেতে পারবে। এইটুকু স্বস্তিতে মানুষ আছে, এবং এইটুকু স্বস্তিতে আওয়ামী লীগের নেতা কর্মীরাও আছে। কামাল ভাইরা জানেন আমি তৃণমূলের সাথে আমার কিছু যোগাযোগ আছে, তো তারা কিন্তু এখন বাড়ি ঘরে ফেরত যাচ্ছে। এখন আর লুকানো নাই, খুব খুব রেয়ারলি লুকানো। যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে তারাই লুকানো আছে, হত্যা মামলা ছাড়া বাকিরা কিন্তু বেরোচ্ছে। তারা কিন্তু বাড়িতে যাচ্ছে, বাড়িতে আসা যাওয়া করতেছে, তারা হয়তো বাড়িতে পার্মানেন্টলি থাকতেছে না, মানে সময় লাগবে তো। এটা তো বা একটা শখ গেছে, 2 বছরের একটা টোটাল একটা শখ চালানো, এটা তো স্টিম রোলার চালানো হয়েছে। হ্যাঁ, সেই স্টিম রোলারের যে মানসিক যে শখটা, এই শখটা থেকে তো নেতাকর্মীদের বেরোতে হবে। কিন্তু যেটা তৃণমূল বা যারা দেশের ভিতরে যারা আত্মগোপনে যে নেতারা আছেন তারা কিন্তু বেরোচ্ছেন। এখন বিদেশে যারা অবস্থান করছেন, আমার মনে হয় না শেখ হাসিনা কোনো নির্দেশনা এই বিদেশের জন্য আলাদা, দেশের জন্য আলাদা। উনি সবার ক্ষেত্রে যেই নির্দেশনা দিয়েছে সবার ক্ষেত্রে একই নির্দেশ। উনি কাউকে বলেন নাই তুমি এখনই যাও, বাট উনি বলছেন আইনের আশ্রয় নেওয়ার জন্য, যাতে জামিন পেতে পারে, স্বস্তির পরিবেশ সৃষ্টি এবং তারা মাঠে যেতে পারে। এখন সেই পরিবেশটা যে নেতা তার যোগ্যতা এবং শক্তি বা মানসিক দৃঢ়তা এসবের উপর নির্ভর করবে, শেখ হাসিনার উপর নির্ভর করবে না। জি, জনাব এস এম কামাল ভাই, আপনি যদি একটু আপনার হাতের ডান দিকে একটু চেপে বসতেন তাহলে একটু আপনাকে, হ্যাঁ আপনার না, হাতের ডান দিকে, উল্টা দিকে, আপনার মুখটা কেটে যাচ্ছে। না, এদিকে উল্টা দিকে, হ্যাঁ এই যে এখান থেকে, হ্যাঁ ফাইন, থ্যাংক ইউ। জনাব এস এম কামাল, আমাকে দেখুন, আপনি শেখ হাসিনা ওয়ার্কিং কমিটির বৈঠকে যে নির্দেশনাগুলি কথাগুলি আপনি আমাকে বললেন, ধরেন 7ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু স্তরের উদ্যানে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ উপলক্ষে কর্মসূচি। আরেকটা হলো সুলতান, আমি আরেকটা জিনিস প্লিজ, যেটা ইন্টারন্যাশনাল নিউজ বা ইন্ডিয়ান পত্রিকা বা নিউজ ছাপা হয়েছে, যেটা ওয়ার্কিং কমিটির নিউজ, আপনি কামাল ভাই যদি ওয়ার্কিং কমিটি পুরো মিটিং কোনো অনলাইন সবাই ছিল না, এটা ছিল না, গুটি কয়েক ছিলেন। তো আমি যা জানি, উনি বলতে পারেন ওয়ার্কিং কমিটি ছিল, এটা ওয়ার্কিং কমিটি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। মৌমিতা ব্যানার্জি বা মৌমিতা চ্যাটার্জি নামে একজন প্রথমে এটা ব্রেক করছেন, যে হ্যাঁ এরকম একটা হয়েছে। তো উনি ব্রেক করার পরে যেটা যায় সেটা কিন্তু শেখ হাসিনা এই ধরনের যোগাযোগগুলো কিন্তু প্রায়ই হয়। তো এইটাকে ওয়ার্কিং কমিটি বলে চালায় দেওয়া হয়েছে। ওয়ার্কিং কমিটি বিশাল একটা স্ট্রাকচার, সেই বিশাল স্ট্রাকচারের সাথে শেখ হাসিনার কোনো কিছুই হয়নি, এটা আমি এটা জানি। যেটা জি, এস এম কামাল, আমাকে যদি এটা একটু, সাইফুল ভাই যেটা বললেন এটা একটু ব্যাখ্যা দিতেন, কোথা থেকে, মানে এই যে অনেক সময় আমরা গত 18 মাস ধরে নানান রকম গুজব শুনে, আমার একটা শো করেছিলাম যে গুজবে আওয়ামী লীগের কর্মীরা বেশি বিভ্রান্ত থাকে আর কি। তো এই কথাগুলো যখন আসে, আপনারা কি ধরনের, মানে কি প্রতিক্রিয়া আপনারা নেন, আপনারা কি বোঝেন এবং কর্মীদেরকে কি বলেন? দেখেন, আমি তো সারা দেশের তৃণমূলের কর্মীদের সাথে প্রায় কথা বলি। হ্যাঁ, কামাল ভাই, আপনি আবার ওই সাইডে চলে গেছেন, একটুখানি মাঝখানে আসেন, আপনি দেখতে পাই না তো। এই যে আবার একটু হালকা, একদম সেন্টার হন, সেন্টার। ওকে, হ্যাঁ হ্যাঁ। আমি সারা দেশের তৃণমূলের কর্মীদের সাথে কথা বলি। হ্যাঁ, অনেকে গুজব ছড়ায়, এটা কিছু লোক আছে গুজব ছড়ায়। আমাদের নেতৃত্ব, যেটা আপনিও বললেন, সাইফুল ভাই বললেন, আমাদের নেতৃত্ব ধরেন আমাদের চাইতে তৃণমূলের কর্মীদের সাথে বেশি যোগাযোগ, একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত। এবং উনি সবার ফোন ধরেন, কথা বলেন, তাদেরকে অনুপ্রাণিত করেন, সাহস দেন।
এবং মামলা মোকদ্দমা হলে তিনি খবর নেন, সাহস নেন, অনেক জায়গায় আমাদের নির্দেশনা দেন, মেসেজ দেন, যেখানে এই খবর নেও, এগুলো আমরা ধরেন করি। এইখানে গুজব কেউ ছড়ালে আমরা যেটা বলি, আমরা বাস্তব কথা বলি। আমাদের এখন যেটা হবে যে ধরেন আমাদের মূল কাজটা হচ্ছে আমাদের কার্যকর মানে নিষেধাজ্ঞা যেটা দিয়েছেন অস্থায়ী ভাবে অবৈধ ফ্যাসিস্ট ইনুস যে নিষেধাজ্ঞা দিয়েছে এটাকে প্রত্যাহার করানোর জন্য আমরা চেষ্টা করছি। আমরা মনে করি যে এই সরকার আমাদের এই ইনুসের এই আদেশ অবৈধ। ইনুস যতগুলো আদেশ দিয়েছে সবগুলোই অবৈধ। আমরা মনে করি বিএনপি ইনুসের এই অবৈধ আদেশ সংসদে পাশ করিয়ে ইনুসের এই হত্যার দায় দায়িত্ব বিএনপি নেবে না। এই যে জেলখানায় প্রায় 100-র উপরে আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা, 12 জন সাংবাদিক হত্যা, সাংবাদিকরা জেলখানায়, আর ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা, মাজার ভাঙা, এই মব সন্ত্রাস, হ্যাঁ, তারপরে জুলাই মানে 5ই আগস্টের পুলিশ হত্যা, সাধারণ মানুষকে হত্যা, ছাত্রলীগের নেতা কর্মীদের হত্যা, এই হত্যার দায় দায়িত্ব বিএনপি নেবে না। আমরা মনে করি এইটা, এবং আমরা রাজনৈতিকভাবে দলকে সংগঠিত করে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে চাই। জনগণের কাছে আমরা তুলে ধরতে চাই বঙ্গবন্ধু তনয়ের 15 বছরের উন্নয়নের কর্মকাণ্ড, আমরা এটা তুলে ধরতে চাই। কিন্তু আপনারা কামাল ভাই, আপনারা কেমন করে বিশ্বাস করেন যে বিএনপি আপনাদের আসার জন্য পথ পরিষ্কার করে দিবে? আপনারা হলে কি করতেন? না, আমাদের আসার পথ কেউ তৈরি করে দেবে না, কিন্তু আমরা আসতে চাই। আমরা মনে করি সেই ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করলে তো প্রতিরোধ হবে। যেটা সাইফুল ভাই বললেন, আমি মানি আর না মানি, একটি সরকার কেবল এসেছেন, মানুষ মনে করছে দেখা যাক কি হয়। কিন্তু সে যদি ইনুস স্টাইলে আচরণ করে, এবং তারা যেটা বলছেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা দেশটাকে ঐক্যবদ্ধ করব, সেই ক্ষেত্রে যদি বাংলাদেশে ধরেন আওয়ামী লীগ করে সবাই, আমি বলি না, কিন্তু বাংলাদেশে 60 থেকে 70% লোক কিন্তু অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। আমি বলি না যে এই লোকগুলো আওয়ামী লীগ করে, কিন্তু এখন এই লোকগুলো মনে করে শেখ হাসিনার দরকার। হয়তো আমারে পছন্দ না করতে পারে, সাইফুল ভাই তো আপনি আমারে পছন্দ করতে না পারেন, কিন্তু আপনি মনে করেন অসাম্প্রদায়িক চেতনায় শেখ হাসিনার দরকার। ব্যক্তি আমাকে অপছন্দ করতে পারে না, আওয়ামী লীগের আমার কর্মকাণ্ডের কারণে আমারে আপনার অপছন্দ হইতে পারে, কিন্তু রাজনৈতিক জায়গায় দাঁড়িয়ে তো আপনি এটা মনে করেন, তাহলে সেই ক্ষেত্রে যদি সেই দলকে আপনি বাইরে রাখতে চান, তাহলে তো একদিন না একদিন গণবিস্ফোরণ ঘটবে এবং ঘুরে দাঁড়াবে সবাই। জি, সাইফুল আমিন, মানে আমি কামাল ভাইয়ের মাঝখানে বলি, কিন্তু কামাল ভাই একটা জিনিস আমি মাঝখানে কমেন্ট করেছি, আমি সঞ্চালক না, বাট কমেন্ট মানে আমার মনে হলো না বললেই না, সেটা হলো আচ্ছা বলেন তো দেখি, আপনি বলেন তো দেখি, বিএনপি কেন আপনাদের জন্য রাস্তার মধ্যে ফুল ছিটায় রাখবে? কেন কাটা ছিটাবে? আমি ফুল ছিটে কাটা ছিটেন রাখবো, আমি ফুল ছিটানোর কথা বলি না, কিন্তু আপনি যখন বলতেছেন দেশটাকে আপনি স্থিতিশীল জায়গায় নিয়ে যাবেন, কারণ আমি যখন আমার মানে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য কর্মসূচি দেব, তখন তো অস্থিতিশীল অবস্থা তৈরি হবে। তা আপনাকে আমি বিরক্ত করতে চাই না, আমি দেশটাকে অস্থিতিশীল অবস্থায় নিতে চাই না, আমি রাজনৈতিকভাবে প্রতিযোগিতা করতে, রাজনৈতিকভাবে লড়াই করতে চাই। এখন আপনি যদি দেশটাকে অস্থিতিশীল করতে চান, তখন তো আমার কিছু করার থাকবে না। না, এখন আপনাদের জন্য তো রাস্তা আছে, আপনার রাস্তাটা গুলা নিচ্ছেন না কেন? যেমন আদালত একটা বড় রাস্তা হতে পারে, আন্দোলনের একটা আদালত। শেখ হাসিনাকে যখন 2006-7 একটু বলি, 6-7 যখন অলমোস্ট নেতাকর্মীদেরকে অলমোস্ট নিয়ন্ত্রণ করে ফেলছিল ওই সরকার, তখন কিন্তু এই আইনজীবীরা কিন্তু দাঁড়িয়েছিল। আজকে সেই আইনজীবীরা কোথায়? আপনার আমার কথা হলো টার্গেটেড মুভমেন্টটা কোথায়? আপনি তো এই সরকারকে প্রুভ করতে হবে, এই সরকারকে বলতে হবে যে আমার এক্সিস্টেন্স আছে, আমি কামাল আছি, আমি এক্সিস্ট করি, আমার এক্সিস্টেন্স মানতে হবে। এটা তো আপনাকে এই জিনিসটা দেবে। এখন আপনি খালি দূরের থেকে যদি বলেন, বা তৃণমূল থেকে শুধু বলে আমাদেরকে মুক্ত করে দাও, আমাদেরকে মুক্ত করে, কে মুক্ত করবে? না, এই যে আপনি যেটা বলছেন ঠিক আছে, করবেন। আপনি যে বলছেন আইনজীবী, পেশাজীবী, আমরা এখন চেষ্টা করতেছি, যোগাযোগ করার চেষ্টা করতেছি। আমাদের এই সমস্ত নেত্রীর সাথে আমাদের যে মত বিনিময়, এটাও একটি কারণ যে আমরা বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবীদের সাথে আমরা যোগাযোগ করে আমরা তাদেরকেও সুসংগঠিত করার চেষ্টা করছি। আসলে এই 18 মাস তো একটা জগদ্দল পাথর আমাদের উপর বসেছিল।
যে আপনারা সবাই জানেন জগদ্দল পাথর আমাদের উপর বসেছিল। আজকে আমরা মনে করি যে আমরা একটু সময়ের ব্যাপার, আমরা সুসংগঠিত হচ্ছি এবং আপনি যেটা বলছেন সমস্ত শ্রেণী পেশার মানুষকেই যারা মনে করে যে আওয়ামী লীগকে রাজপথে থাকার দরকার, এই সমস্ত মানুষদের ঐক্যবদ্ধ করে আমরা অবশ্যই রাজপথে নামবো। আমরা ধরেন আপনি যেটা বলছেন যে এতদিন আমাদের মব সন্ত্রাসের ভয় ছিল, এখন যেহেতু মব সন্ত্রাস হচ্ছে না, আমরা অবশ্যই আদালত যদি একটু নিরপেক্ষ ভূমিকা পালন করে, আমাদের নামে যাদের নামে মিথ্যা মামলা আছে আমরা আদালতের কাছে আমাদের নিরাপত্তা চাও, এবং এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি, দেখবেন যে ধীরে ধীরে আমরা সবাই ঘর থেকে বের হয়ে আসতে পারবো। যারা আমরা নেতৃবৃন্দ বিভিন্ন মামলার মিথ্যা মামলার আসামি আছি, আমরা ঘর থেকে বেরিয়ে এসে আমরা রাজপথেই থাকবো। রাজনীতি যখন করি তখন তো জেল আর রাজপথেই আমাদের ঠিকানা, কিন্তু এবারের বিষয়টা ছিল সাইফ ভাই, আপনিও জানেন, সুলতানাবাদ জানেন, যে এবার তো রাজপথ আর জেল ছিল না, মাঝপথেই আমাদের মব সন্ত্রাস করে পিটিয়ে হত্যা করার একটা পরিকল্পনা ছিল। এটিও অনেক জায়গা হয়েছে। হ্যাঁ, জেলখানায় কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ প্রবীণ নেতারা জেলখানায় আছে। এই সমস্ত দেখে অনেকেই হয়তো ভয়ে ধরেন ঘর থেকে বের হয় না, কিন্তু আমরা মনে করি আদালত যদি এখন নিরপেক্ষ হয়, আদালত আইনের শাসন যদি প্রতিষ্ঠা কামাল ভাই, আমি যদি আপনার মাঝখানে আরেকটা বলি, সুলতান আই এম সরি, আমি না না না, বলেন। 75-এ কিন্তু 75-এ এর চাইতে ভয়ঙ্কর সিচুয়েশন ছিল। আমরা ছোট ছিলাম, কিন্তু আমার বাবাদের কাছ থেকে শুনেছি সেই সময় না। আওয়ামী লীগ কিন্তু 6 মাসও লাগে নাই বের হতে। আমি আপনার বলি, এখন 2 বছর লাগছে কেন? আপনি যেটা বলছেন 75-এর 15ই আগস্টের, হ্যাঁ ওইটা ওর চাইতে বড় প্রলয় করি, মানে এটা মহা মহা বিপর্যয় না ছিল। না না, ওইটা ছিল বিপর্যয় ছিল, কিন্তু ওই সময় কিন্তু ধরেন আপনারা এই যে সাংবাদিকরা পলাই বেড়াচ্ছেন, এটা পলান লাগতো না। সাধারণ মানুষ, সাধারণ যে একজন আওয়ামী লীগের সমর্থক, তারও পলান লাগতো না। আমি কিন্তু ওই সময় নেতা, আমি কিন্তু না না শেল্টার, না না, কামাল ভাই, এটা কিন্তু ঠিক না। অবশ্যই না। লাগতো, অবশ্যই লাগতো। আমি একদম একদম নিশ্চিত করে বলি যে আওয়ামী লীগের লোকেরা 75 পরেও ঘরে থাকতে পারতো না, তাদেরকেও ঢালাও ভাবে জেলবন্দি করা হয়েছিল। কোথাও আমি 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 শব্দটি উচ্চারণ করা যেত আমি না। বাংলাদেশের কোনো গণমাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার কথা ই করেন, 75-এর পরে বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, 7ই মার্চকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু এবার যেভাবে ঢালাও ভাবে এগুলো তো করছে, তার চাইতে খারাপ করছে। 32-কে বুলডোজার দিয়ে মিশিয়ে দিয়েছে, 75 ওইটা করেনি। কিন্তু এবার যেটা করছে, আওয়ামী লীগের একজন সমর্থক তার বাড়িটা লুট করে 75-এ 35 জন মানুষকে 32 নম্বরে মারা হয়েছে। আপনি ইট খুললেই কি এটা ধ্বংস হইলো না? ওখানকার পুরো প্রাণ শেষ করে দেওয়া হয়েছে। আমি 32 নম্বরকে, আর এবার শেখ হাসিনা পেলে তাকেও হত্যা করত। এবার শেখ হাসিনাকে পেলে তাকেও হত্যা করত। আমরা তো ধরেন কিছু না। এবার গণভবনে যদি শেখ হাসিনাকে তারা রাখতে পারতো, তাহলে শেখ হাসিনা শেখ রেহানা দুইজনকেই হত্যা করত, বুঝছেন না? এবার কত প্রতিহিংসা, যে টিউলিপের নামেও মামলা দিয়ে মানে তাকে সাজা দেওয়া হতো। দেখেন, ওই আলোচনাগুলোতে আমরা না যাই, কারণ কি জানেন? কারণ হলো এবার শেখ হাসিনাকে পেলে তো অবশ্যই এটা করতো, কিন্তু ধরেন ওই সিচুয়েশনটার জন্য ওখানে উনি কেন সেফ ছিলেন না, সেটা তো, এটা যদি বলি আপনাদেরই দোষ, আপনাদের লোকগুলি ঠিক রাখতে পারে না, যে কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এখানে কেন বঙ্গভবনের মধ্যে এখানে একজন একটা মন্তব্য করেছে যে 75-এ তিনি ইন্টারমিডিয়েট পড়তেন, তিনি বলছেন, সুমন, তিনি বলছেন যে আসলে 75-এর পরে সংগঠন ছিল, 24-এ সংগঠনের শেকড় আওয়ামী লীগ এরা খেয়ে ফেলেছে। আমি খেয়ে ফেলেছে বলতে চাই না, আওয়ামী লীগ মানে সংগঠন দুর্বল হয়েছে। না বরং নো সুলতানা, বরং আওয়ামী লীগ এখন একক ব্যবস্থা। তখন আওয়ামী লীগ 3 খণ্ড হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, 3 খণ্ড ব্র্যাকেট হয়ে যাচ্ছিল, 3 খণ্ড। আর এখন আওয়ামী লীগ কিন্তু এক, শেখ হাসিনার নেতৃত্ব। এখন যেটা যত শক্তিশালী, তখন এটা ছিল না। আমি ছোট ছিলাম, বাট আমি তো পড়েছি আওয়ামী লীগ 3 খণ্ড হয়েছে, মিজান গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, উকিল গ্রুপ, এটা পরবর্তীতে হয়েছে। আগে বাড়তে চাই। এস এম কামাল যেটি বললেন যে শেখ হাসিনা বলেছেন যে 7ই মার্চ বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ উপলক্ষে এই কর্মসূচি পালন করা, 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা, স্বাধীনতা দিবস পালন করা, এগুলো তো একটা রুটিন ওয়ার্ক। এই রুটিন ওয়ার্ক
কি শেখ হাসিনাকে বলে দিতে হয়, নাকি আওয়ামী লীগের নিজস্ব কোনো ওই ক্ষমতাই নাই? যে মানে আওয়ামী লীগের বলতে যে দলের যে সাংগঠনিক কাঠামো, তারা এই রুটিন ওয়ার্কটাও করতে পারেন না? না, এটা সবসময় আমরা জাতীয় কর্মসূচিগুলো নেই, আমাদের সেন্ট্রাল কমিটির মিটিং এ জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মিটিং করেই আমরা এই কর্মসূচিগুলো ঘোষণা করি। জি, এটা কোনো ব্যক্তি সাইফুল আমিন কি বলে? না, এটা ট্রিকি প্রোগ্রাম। আমি মনে করি যে এইভাবে এটা কিন্তু একটা সুন্দর পলিসি আমার মতে, যে এটা নির্দোষ কতগুলি কর্মসূচি, যে নির্দোষ কর্মসূচিগুলি পালন করতে নেতাকর্মীদের কেউ যদি বাধা দেয়, ইভেন এটা তো যে কেউ পালন করে, তো আওয়ামী লীগ লাগবে না। আপনি যদি বঙ্গবন্ধুর ভাষণটা বাজাতে চান আপনার বাড়িতে, এটা আপনাকে কেউ না করবে না, তাই না? হ্যাঁ, একটা জিনিস নিশ্চিত করতে হবে, নেতাকর্মীরা বা কোনো উৎসুক লোক বঙ্গবন্ধুর ভাঙা রেকর্ডগুলি যেন না বাজায়, যেটা বাজারে বঙ্গবন্ধু শোনা যায় না, তার মানুষ বিরক্ত হয়, এগুলো যেন না করে। কিন্তু বঙ্গবন্ধুর ভাষণটা তো যে কেউ বাজতে পারে, এটা নির্দোষ এবং আমি মনে করি একটা চমৎকার প্রোগ্রাম। যে 7ই মার্চ বঙ্গবন্ধুর তারপরে কি বলে 25শে মার্চ, এই জিনিসগুলো যদি মানে সাংগঠনিকভাবে যতটুকু, বরং তৃণমূলকে ইন্সপায়ার করে, তারা স্ব অবস্থান থেকে এটা করলো, এটা নির্দোষ। এটা দিয়ে কিন্তু সরকারকেও কিন্তু একটা টেস্টে ফেলানো গেল যে সরকার এই ধরনের প্রোগ্রামগুলিতে কি ধরনের, মানে নির্দোষ প্রোগ্রাম যদি আওয়ামী লীগ দেয়, যেটা কোনো সরকারকে চ্যালেঞ্জ করা না, বাট তার আদর্শ প্রচারের জন্য, সেটাতে যদি সরকার বাধা দেয়, তখন বোঝা যাবে সরকার অ্যাটিচিউডটা বোঝা। আমি মনে করি যে এটা সরকারের জন্য একটা অ্যাসিড টেস্ট হবে, যে সরকার এই ধরনের প্রোগ্রামগুলির প্রতি তার অ্যাকশন এবং রিয়াকশনটা কি। সো ইট ইস এ গুড ওয়ান। আমার কাছে মনে হয়েছে যে এটা আপামর মানুষকে একসাথ করার জন্য এই প্রোগ্রামটা মানে খুবই খুবই সুন্দর একটা জিনিস হয়েছে, যে এই নির্দোষ দিবসগুলিকে ব্যবহার করে যদি সারফেসে আসা যায়। জি, জনাব এস এম কামাল, আমি শুনেছি প্রায় 40টারও বেশি আওয়ামী লীগের কার্যালয় এরই মধ্যে খুলেছে, পুলিশ এসে ধরেছে, আবারও তারা খুলেছে, এরকম আমি শুনেছি। প্রায় 40টার মতো মানে অফিস এখন পর্যন্ত খোলা হয়েছে। আজকে আমি দেখলাম, খবরটির আমি সত্যতা যাচাই করতে পারিনি, ব্যারিস্টার সুমন জামিন পেয়েছেন। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা, এমপি, তারাও কিন্তু জামিন পেয়েছেন। তো সরকারের পলিসিতে আপনারা কি বুঝতে পারছেন সো ফার? আমি আপনারে বলি, এখনো আমাদের ছাত্রলীগের 15টা মেয়ে রাজশাহী এবং সিলেট কারাগারে মানবতার জীবনযাপন করছে। মহিলা লীগের তুহিন সহ আরো অনেকেই, মহিলা আওয়ামী লীগের নেত্রীরা জেলখানায়। আমি শুরুতেই বলছি যে প্রবীণ জননেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমির হোসেন আমু সহ আমাদের 110 জনের উপর প্রায় সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা আজকে জেলখানায় মানবতার জীবন। তাদের কিন্তু কাউকে জামিন দেওয়া হয়নি। এবং জেলা পর্যায়ে কোনো, আপনি দেখেছেন বরিশালে জেলার সেক্রেটারিকে বেল দিয়েছেন এবং সেখানে কি অবস্থা তৈরি হয়েছে। আপনি এখনো উল্লেখযোগ্য কাউকে জামিন দেয়া হয়নি, এবং অনেক বয়স্ক লোক আছে তাদেরকে জামিন দেওয়া হয়নি। আপনি যেটা বলছেন, অনেক 2-1 জায়গা জামিন হচ্ছে, যাদের নামে ধরেন নরমাল মামলা সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়েছেন, অথবা জয় বাংলা স্লোগান দিয়েছেন, জেলখানায় পাঠিয়েছেন, কোনো মামলা নাই, জেলখানায় পাঠিয়েছেন, তাদেরকে বেল দিচ্ছে। কিন্তু এখন পর্যন্ত জেলা পর্যায়ে যারা সংগঠক, যারা নেতা, ছাত্রলীগের অনেক ছেলেরা আজকে জেলখানায় কাউকে বেল দেয়নি। এটা আমার মনে হয় এটা একটা তৈরি করা হচ্ছে, মানে পরিবেশ তৈরি করা হচ্ছে যে বেল হচ্ছে। আসলে কিন্তু বেল ওইভাবে এখনো দিচ্ছে না। হাইকোর্টে আপনারা খবর নিলে জানবেন যে হাইকোর্ট, উচ্চ আদালতে এখনো এইভাবে তারা বেল দিচ্ছে না, এবং কোর্ট ওইভাবে বসতেছে। আমরা মনে করি যে আইনের শাসনের কথা বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠা হোক। হ্যাঁ, আমাদের অপরাধ হলে আমাদের বিরুদ্ধে মামলা হবে, আমাদের বিরুদ্ধে বিচার হবে, সাজা হবে, আমরা মেনে নেব, কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা হোক। এবং সবচেয়ে বড় হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশ আর বাংলাদেশের স্বাধীনতা এক অভিন্ন। সেই আওয়ামী লীগের কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করেছেন একটি অবৈধ সরকার, অবৈধ অধ্যাদেশ দিয়ে। আমি মনে করি এই কার্যক্রমের উপর, নিষেধাজ্ঞার উপর বর্তমান যে সরকার আছে তারা এটা প্রত্যাহার করে নেবে। আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা দেবে না। ঐতিহাসিক 7ই মার্চ, 17ই মার্চ, 26শে মার্চ আমরা মনে করি
যে এই কর্মসূচিগুলো সাধারণ মানুষ তার ইচ্ছে মতো পালন করতে পারে, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালন করতে পারে, এটাই থাকবে আমাদের প্রত্যাশা, আহ্বান। জি। এই যে এখানে একজন মন্তব্য করেছেন যে ব্যারিস্টার সুমনের জামিন হয়নি, অনেক জামিনের ইয়ে করা হয়েছে, ফাইল মুভ করা হয়েছে, জামিনের তো এখন পর্যন্ত হয় না, এটা জামিন হয়নি, ফাইলটা মুভ করা হয়েছে। এটা ওনার যে অ্যাসিস্ট্যান্ট যে জান্নাতুল কি পিয়া, তার স্ট্যাটাস থেকে আমি দেখতে পেয়েছি যে উনি জামিনের আবেদন করেছেন, কিন্তু ওটা এখন পর্যন্ত কোর্টে প্লেসড হয়নি। জি, সাইফুল আমিন, এমনিতে ধরেন এই যে আওয়ামী লীগ ফিরছে, ওয়ার্কিং কমিটিতে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তোমরা আর অন্য জায়গায় থাকবে না, বিদেশ থেকে দেশে চলে আসো, এই যে এগুলা প্রথম কোথা থেকে ব্রেক করলো, মানে খবরটি কোথা থেকে, উৎসটি যদি চিন্তা করেন, তারা ধরেন আমি আমি যতটুকু জানি, আমার ভুল হলে আপনি ধরিয়ে দিয়েন, যে ভারতীয় দুই একটি গণমাধ্যম থেকে এটি এভাবে করে মানে বলা হয়েছে, রাইট? তো আপনার কি মনে হয় এই খবরগুলো আওয়ামী লীগের জন্য উপকারী নাকি অপকারী? যারা দেশে আওয়ামী লীগের কর্মীরা এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো উপযোগী পরিবেশ হয়েছে বলে মনে করছে, তাদের জন্য এটি একটা বড় ধরনের আঘাত কিনা? এই জন্যই সুলতানা, আমি এইসব বিষয় নিয়ে সহজে কথা বলতে চাই না। যখন আপনি ওয়ার্কিং কমিটি মিটিং হয়েছে, এই হয়েছে, আমি এগুলো বলতে চাই না। কেন, আমি অনেক আগে আপনার অনুষ্ঠানে বলছেন যে ভারতের দুই একজন বা দুই তিনজন যারা উৎসাহী, তারা কি উদ্দেশ্য নিয়ে করে সেটা আমি জানি না। আপনার তো মনে আছে যে বলছে 2 দিন বাদে ঢাকায় এমন কিছু হবে যেটা যুগান্তকারী, এক ফ্লোর পার্ট হয়ে যাচ্ছে, অনেক কিছু এরকম, কালকে এটা হবে, পরশুদিন ইয়াতে বর্ডারের মধ্যে এত সৈন্য মোতায়েন হয়েছে, কোনো একটা ঘটনা ঘটবে, কোনো একটা কিছু, এই কোনো একটা কিছু যে প্রত্যাশা করে, এরা কারা এটা আমি জানি না। এদের সাথে আমাদের সম্পর্ক, ভারত বাংলাদেশের টপাটপ রাফায়েল ফেলতেছে, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যটা কি আমি জানি না। তো উদ্দেশ্য আমার কাছে একটা জিনিস মনে হয়, সেটা হলো যে এটাও ঠিক যে ওটা তো ওদের দেশ, ওরা মনে করে ওরা তো ভারতীয় সাংবাদিক, ওখানে কিন্তু আবার সাংবাদিকতার জায়গাতে উনি ভারতীয় হয়ে যান, ভারতীয় হয়ে গিয়ে ওরা মনে করে আওয়ামী লীগেরা এখানে আছে, যায় না কেন, এরকম অ্যাটিটিউডের আমি অনেক সাংবাদিকের সাথে কথা বলে দেখছি যে ওরা কেন এখানে আছে, থাকেন, যায় না কেন, ওরা জেল জুলুম খাটুক তারপরে যাই করে, এই অ্যাটিটিউডে কথা বলে। তো এখন এরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, তো সেই কথাগুলোকে আমরা পিক করি। হ্যাঁ, এটাও ঠিক যে নিউজ 18-এর মতো বা বড় বড় প্রতিষ্ঠান যখন এই ধরনের নিউজ ব্রেক করে যে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং হয়েছে, বাট আমি শোনার সঙ্গে সঙ্গে যে আমাকে একজন জিজ্ঞেস করলো, আমি ইট ইজ অ্যাবসার্ড, হাউ ইজ ইট পসিবল যেই দলের পুরো ওয়ার্কিং কমিটি এখন পর্যন্ত কেউ জেলে, আর কেউ হলো প্রকাশ্যে নাই, আর কেউ হচ্ছে বিদেশে, সেই ওয়ার্কিং কমিটি শেখ হাসিনা কি করে পুরো ওয়ার্কিং কমিটি নিয়ে বসে? হয়তো ওয়ার্কিং কমিটির 2-4 জন 5 জন 7 জনের সাথে উনি কথা বলছেন, এটা হতে পারে, আমার কাছে এটা মনে হয়েছে। এবং আমি খোঁজ করে দেখলাম যে বিষয়টা এরকমই। এটা তো যে কোনো শেখ হাসিনার কাছে তো কামাল ভাইরা, আমি জানি না কামাল ভাই গেছেন কিনা, কিন্তু দফায় দফায় তো অনেকজনই 5 জন 7 জন করে শেখ হাসিনার সাথে দেখা করতেছে না, ওইটা তো ওয়ার্কিং কমিটির লোক বা এমপি বা সাবেক মন্ত্রী, এরাই তো দেখা করতেছেন, কামাল ভাইরাও দেখা করছেন আমি যতটুকু জানি। তো এটা তো হচ্ছে, তো এইটাকে আপনি যদি মনে করেন যে পুরো আওয়ামী লীগ এখন মিটিং করতেছে যে আমি কালকে এটা করব ওইটা করবো, আর এই প্রোগ্রামগুলো যদি আলোচনা, এটা তো নেতাদের কাছ থেকেই আসবে। শেখ হাসিনার নির্দেশনার কি আছে যে 17 এটা নির্দোষ একটা প্রোগ্রাম, যদি এটা হয়ে থাকে, আরে 7ই মার্চ নির্দোষ একটা প্রোগ্রাম, ফ্যান্টাস্টিক, এই ধরনের প্রোগ্রাম করে তো নেতা কর্মীদেরকে মাঠে আনা যায়, যারা সাহস করে আসবে যে আমি এটা বাজালে আমার ধরে কিনা দেখবে, টেস্ট করবে, এটা টেস্ট কেস, সরকারের জন্য টেস্ট কেস। কারণ আর কয়দিন, মাত্র 6-7 দিন বা 10 দিন পরে এই প্রোগ্রাম স্টার্ট হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু একটা বড় ধরনের সুযোগ, এবং সেটা যদি এরকম সিদ্ধান্ত থাকে, এটা হচ্ছে গুড ওয়ান। বাট এইটা যে একেবারে পুরো ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে, এই হয়েছে যেভাবে ব্রেক করা হয়, আমি প্রথমে আমি এই জন্যই সুলতানা এই বিষয়গুলো না সরাসরি কথা বলতে চাই না, এই জন্য যে আমি যতটুকু জানি, আমি যতটুকু বলতে পারি, এর বাইরে তো আমারও লিমিটেশন আছে, আমি যার থেকে তথ্য পাই তারও লিমিটেশন আছে। সে আমাকে সব বলে নাকি? কামাল ভাই সব বলছে নাকি? বলে নাই তো। তো এটাই স্বাভাবিক। এগুলোকে আমি জানি না, অনেক সময় এটা অনেক বড় হাইপ তৈরি করতে নেতা কর্মীর মধ্যে অনেক কিছু আশা তৈরি করে ফেলে, যেটা ঠিক না। আমি যেটা বলি আর কি, যেটা বলতেছে আমি, যেটা হচ্ছে যে আমাদের জাতীয় যে কর্মসূচিগুলো আছে, এই কর্মসূচিগুলো যখন দেশে ছিল, প্রধানমন্ত্রী ছিল, বিরোধী দলে ছিল, তখনও আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা করে আপার সভাপতিত্বে আমরা এই কর্মসূচিগুলো ঘোষণা করি, যদিও এইগুলো নির্ধারিত, তারপরেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা। এবারও এখানে যে কয়জন কেন্দ্রীয় নেতা ছিল তাদের সাথে উনি কথা বলেছেন। হ্যাঁ, উনি
আলোচনা করে এই সিদ্ধান্ত হয়েছে আমরা এই কর্মসূচিগুলো পালন করবো, নেত্রী নির্দেশনা দিয়েছে, ঠিক আছে। তো এই কর্মসূচি গুলো তো আমরা করব, হ্যাঁ, এটা আমরা এইভাবেই করি আর কি, এখানে অন্য কিছু নেই। আর আপনি যেটা যেটা শুনেছেন যে এই নির্দেশ দিছেন সবাইকে চলে যাওয়ার জন্য, আমি এই ধরনের কোনো নির্দেশ শুনিনি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, ক্লিয়ার। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। সাইফুল আমিন, আপনি জানেন রাষ্ট্রপতিকে নিয়ে, তার সাক্ষাৎকার নিয়ে তুমুল হইচই হচ্ছে, হ্যাঁ। তো তিনি আবার এই সরকারের রাষ্ট্রপতি হওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন। আবার তিনি, আমার যে প্রশ্নটি মাথায় ঘুরছে, তিনি তার সাক্ষাৎকার, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, আপনিও করেছেন, কিন্তু আমার যদি খুব স্পষ্ট করে বলতেন, তিনি কি এখানে কাউকে বাঁচাতে চাইলেন নাকি নিজে বাঁচতে চাইলেন? আমার কাছে, আমি এই পর্যন্ত যতজন কথা বলছে, আমার কাছে এটা তিনটা অপশন মনে হচ্ছে। একটা হলো যেটা এক নম্বর সন্দেহ, আমার সন্দেহ, আমি কিন্তু অ্যাজ জার্নালিস্ট এটা চেক করতে পারি নাই, এটা আমার করতে পারার যোগ্যতা থাকা উচিত ছিল, কিন্তু যেহেতু আমি অনেক দূরে, আমি এটা চেক করতে পারিনি। আমার এটা হলো খুব সম্ভবত উনি ইউনুসের কি বলে, তার যে ফার্মগুলো আছে, যেগুলো লবিস্ট ফার্মগুলো আছে, সে কোনো লবিস্ট ফার্মের পাল্লায় পড়েছেন। কারণ এই রাষ্ট্রপতি কোনো কথা বলার কথা না। কারণ আপনারা দেখেন, ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার কথা বলা হচ্ছে, ইউনুসের বিরুদ্ধে এই মামলা ওই মামলা, সর্বোচ্চ হলো রাষ্ট্রদ্রোহ মামলার সাংঘাতিক ব্যাপার। কিন্তু একজন মানুষের বিরুদ্ধে যখন রাষ্ট্রদ্রোহের কথা আসে, সে লোকের কিন্তু জান থাকে না পেটের মধ্যে, আর ধরে থাকবে না, কারণ রাষ্ট্রদ্রোহ মানে তার গলার মধ্যে ফাঁসি ওঠার সম্ভাবনা আছে, তাই না? এটা এরকম একটা ঘটনা। তাহলে এই ডিবেটটা কেন সামনে আসলো? যখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, তার বিরুদ্ধে এই মামলা ওই মামলা করা হবে, তাকে এই জবাবদিহিতার পাল্লায় আমাদের দেশ ধ্বংস করে দিচ্ছে, এগুলো করা হবে, তখন কেন হঠাৎ করে আমাদের রাষ্ট্রপতি, যিনি এতদিন চুপ মেরেছিলেন, তিনি হঠাৎ করে এরকম একটা ইন্টারভিউ দিলেন কেন? আমার কাছে প্রথম সন্দেহ হলো এটা ইউনুসের লবিস্ট ফার্মের পাল্লায় করছেন, মানে কোনো না কোনোভাবে তাকে প্রভাবিত করে ইন্টারভিউটা নেওয়া হয়েছে। এই ইন্টারভিউ নেওয়ার মধ্যে উনি প্যান্ডোরা বাক্স খুলছেন। আমি প্রথম সন্দেহের কথা বলছি। সেই প্যান্ডোরা বাক্সটা কি? সেটা হলো রাষ্ট্রদ্রোহ যদি করে থাকে, প্রথম করছেন তো রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রদ্রোহ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। উনি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র না পেয়েও কিন্তু উনি 106 ইনভোক করেছেন। সব তো রাষ্ট্রদ্রোহের কাজটা তো উনি করছেন। এখন ধর ইউনুসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা আসলো, ইউনুস তো আপনি ছেড়ে দেবে, কারণ তার ইন্টারন্যাশনাল আইনজীবী আসবে, তার নোবেল লরিয়েট আইনজীবী আসবে, অমুক আসবে তমুক, তার জন্য প্রথম যুক্তিটাই হবে যে ইউনুস আসছে 3 দিন পরে, 3 দিন পরে এসে ওত নিচ্ছে, সে রাষ্ট্রদ্রোহ আগের গুলা কই? প্রথম আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রদ্রোহের সাথে অভিযুক্ত হবে, কেন উনি সংবিধান লঙ্ঘন করছেন। একটা সরকার থাকা অবস্থাতে তাকে উনি নাল অ্যান্ড ভয়েড করে দিচ্ছেন এবং 106 ইনভোক করছেন, উনি না জেনেই। কিন্তু উনিই বলতেছেন ওনার কাছে পদত্যাগপত্র নেই, ওনার কথা পদত্যাগ। সো আমার কাছে মনে হচ্ছে যে 1 নম্বর সন্দেহ হচ্ছে ইউনুসের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসার কথা, সেগুলোকে দুর্বল করার জন্যই কিন্তু এনাকে দিয়ে এরকম একটা স্টেট কার্ড, তার এই ইন্টারভিউ তো তার দেয়াই উচিত ছিল না, এ কথাই বলা উচিত ছিল না। এক। 2 নম্বর হইল কি? 2 নম্বর হইল উনি মনে করছেন যে এই ইন্টারভিউটা দিয়ে উনি এই সরকারের কাছাকাছি যেতে পারবেন, ওই আগের ইউনুসকে ভিকটিম করতে পারবেন। তার বুদ্ধি দিচ্ছে যে ইউনুসকে ভিকটিম করা যাবে, ইউনুসকে এই করা যাবে, ইউনুসকে সে করা যাবে, ওনার বুদ্ধি দিচ্ছে। এটা আমার কাছে মনে হয়েছে, আমি সামটাইম কয়েকটা শব্দ ইউজ করি, সেই শব্দ আমি রাষ্ট্রপতির নামে করতে পারি না, কিন্তু তাকে আমার এরকম মনে হয়েছে, গভর্নমেন্ট টাইপের মনে হয়েছে, যে এইটা পড়ে সে এই কামটা করছে যাতে সে সরকারের কাছাকাছি যেতে পারে, প্রশংসা করে। এবং ওখানে দেখেন ওই ইন্টারভিউটার মধ্যে, শেষ ইন্টারভিউটাতে উনি তারেক রহমানকে আলোকবর্তিতা বলছেন এই যুগের। উনি ওখানে তারেক রহমানটা বলছে দেশনায়ক হওয়ার জন্য সমস্ত যোগ্যতা উনি, মেধা এবং যোগ্যতা উনি ওনার মধ্যে দেখতে পেয়েছে। কতক্ষণে দেখছেন হলো কখন জানেন? যখন শপথ নিচ্ছে তখন হাত মেলানোর সময় দেখছে, এবং হাতটা আপনি নিশ্চয়ই দেখছেন, রাষ্ট্রপতি 2 হাত দিয়ে তারেক রহমানের হাত ঝাপড়াই ধরে রাখছে, আর তারেক রহমান হাত নিয়ে টানা এসরা করতেছে, কোনো মতো হাতটা ছুটাই নিয়ে চলে গেছেন। সো উনি ওইটুকুর মধ্যে টের পেয়ে গেছেন কিন্তু তারেক রহমান মানে দেশনায়ক হওয়ার মতো সমস্ত গুণাবলী এবং মেধা ওনার মধ্যে আছে, এবং আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছে। সবাই আমরা জানি তারেক রহমান কেমনে আসছে। সো উনি একটা নিজস্ব তৈরি করার জন্য, পথ তৈরি করার জন্য এটা করছেন। এটা হলো আরেকটা, যেই হোক তাকে এই কুবুদ্ধিটা দিছে, উনি কুবুদ্ধিটা দিয়ে তার কাছ থেকে এই কথাগুলো আনছে। আরেকটা হলো তাকে দিয়েই এই পুরো ইন্টারভিউটার মধ্যে আগের সরকারকে সে একেবারে অস্বীকার করে গেছে। একটিবারের মতো সে মানে মাননীয় প্রধানমন্ত্রী বলে, তার সমর্থ, সে প্রধানমন্ত্রী, মাননীয় বলার দরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলবে,
তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু বিষেধাগার কর্ম হচ্ছে, দেশান্তরী হয়েছেন এবং জাতি স্বস্তি পেয়েছে, আশ্বস্ত হয়েছে, এই কথাগুলি বলছেন। সো আগের সরকারের বিরুদ্ধে কিন্তু একটা অবস্থান নিয়েছেন উনি, এবং সেই সময়কার সময়ে ওনার ভূমিকা যদি আপনি দেখেন, সকাল 10টা থেকে উনি অপেক্ষা করছেন শেখ হাসিনা ওনার কাছে আসবেন। আমি তো ওনার টাইম লাইন বলছি, সেই টাইম লাইনের মধ্যে সকাল 10টা থেকে উনি আসবেন, 12টা পর্যন্ত শেখ হাসিনা আসেন নাই। উনি হঠাৎ করে জানতে পারলেন শেখ হাসিনা দেশান্তরী হয়েছেন, হেলিকপ্টার করে চলে গেছেন, কি হয়েছে। এবং তারা কিছু ঘন্টাখানেক পরে তাকে আর্মি চিফ ফোন করে বলছে এই ঘটনা, উনি জানতে পারছেন। এবং আর্মি চিফ লাইভ বক্তৃতা দেবেন, উনি লাইভ দেখছেন। আবার উনি বলতেছেন 3টার সময় আর্মি চিফ এবং 3 বাহিনী পদে ওনার সাথে একটা 2 ঘন্টা ধরে আলোচনা করছেন। আবার উনি বলতেছেন যে আর্মি চিফ লাইভ করছেন বিকালে। আবার উনি বলেন যে 3টা থেকে আর্মি চিফ তার সাথে ছিল। তো আর্মি চিফ তো 4টার সময়, 4:45টার সময় সে লাইভ করছে, লাইভে বক্তৃতা দিচ্ছে। তো টাইম লাইন গুলো দেখেন, এই লোকটি মাথা খারাপ করে দিচ্ছে তাকে কেউ তথ্য দিয়ে মাথা খারাপ করছে, মানে সে চক্রান্তের পাল্লায় পড়ছে। তো এস এম কামাল, এই রাষ্ট্রপতি লইয়া আপনারা কিয়া করিয়াছিলেন এবং ইয়াকে কোথায় খুঁজিয়া পাইছিলেন? শোনেন, বঙ্গবন্ধুর তনয়া, আমি কি বলবো যে ওনার বিশ্বাসের জায়গায় আপনি আছেন, আমি তো ভুলে যাচ্ছি, আপনিও কাদের ভাইয়ের মতো স্লো হয়ে যাচ্ছেন। আমি ভাবছি স্টাক হয়ে গেল কিনা, ফাস্ট না করেন। না, আমি বলছি না, আপনি যেটা বলছেন যে বঙ্গবন্ধুর তনয়া, তার এই বিশ্বাসের জায়গায় এখন কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, এদের কিছু বলার নাই আর কি। এই কথার মধ্যে ওনার যদি একটা কথা বলি, বারবার মীর জাফরের সাক্ষাৎ পান, ঘটনা কি আপনাদের? না মীর জাফরের না, এটা অন্যরকম আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, একজন রাষ্ট্রপতি খুঁজিয়ে পাইয়াছিলেন, ওনার নাম মাহমুদুল্লাহ বা মোহাম্মদুল্লাহ। তিনি শেষ পর্যন্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন করছিলেন, এবং উহা নোয়াখালী, আমার দেশ নোয়াখালী। আমি এই জন্য এটা ভালো করে জানি যে ইহা শেষ পর্যন্ত ইউনিয়ন পরিষদের নির্বাচন। আপনারা কোথায় খুঁজে পান? দেখেন, একটু সিরিয়াস হয়ে বিষয়টা নিয়ে। হ্যাঁ, আমি যোগ করলাম হচ্ছে আমিও ভাবি যে কিভাবে সম্ভব এগুলো। দেখুন, 93 সালে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হলেন, তখন শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি বানালেন, সবার কাছে প্রশংসিত হলেন এবং নিঃসন্দেহে এটি একটা তিনি মাইল ফলক স্থাপন করেছিলেন। কিন্তু তিনি একজন নির্দলীয় রাষ্ট্রপতি ছিলেন। আমরা আশা করি, বাংলাদেশি মানুষ হিসেবে আমরা আশা করি আমাদের রাষ্ট্রপতি এরকমই হওয়া উচিত। কিন্তু বাস্তবতা যে ভিন্ন, সেটি তো ওই শাহাবুদ্দিন আহমেদকে, মানে বিচারপতি শাহাবুদ্দিনকে দিয়েই শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বলেন, শিক্ষা পেয়েছিলেন, আমি যতটুকু জানি। এরপরে 2 মেয়াদে তিনি জিল্লুর রহমানকে প্রেসিডেন্ট রাখলেন, আব্দুল হামিদকে প্রেসিডেন্ট রাখলেন। দলের ভিতরে কি এরকম সিনিয়র নেতাদের বড় অভাব ছিল? এস এম কামাল, না, অভাব ছিল না, হয়তো মনে করছেন যে একজন সজ্জন ব্যক্তি তাকে দিছে, হয়তো এই আর কি। আচ্ছা, আমি বুঝছি এটা আপনার জন্য উত্তর দেওয়াটা বিব্রতকর। সাইফুল আমিন, আপনি যদি একটু বলতেন। আমি এরকম শুনেছি, শোনা কথা আমি বলছি, শোনা কথা, কারণ অনেক কিছু তো শোনা যায়, এইটুকু সত্য থাকলে এর মধ্যে এত বড় একটা মিথ্যা থাকে। কিন্তু তারপরেও যে ধরেন অনেকেই বলেন যে ছোট আপার সুপারিশে 2 জন নিয়োগ পেয়েছিলেন, এক হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আরেক হচ্ছে আমি আপনাকে এই জায়গায় একটু থামায় বলবো যে বাংলাদেশের শেখ রেহানার দুর্ভাগ্য, আমার তার সাথে পরিচয় নাই, আমি তার সম্পর্কে শুধু জানি আর কি, বা তার ঘনিষ্ঠ জনদের সাথে 2-4 জনের সাথে আমার পরিচয় আছে, কিন্তু তার সাথে আমার কোনদিন দেখা হয় না, আমি তার সাথে কোনো পরিচয় নেই। তারপর আমি বলতেছি, বাংলাদেশে শেখ রেহানার মতো দুর্ভাগা মানুষ, হ্যাঁ, আমার ধারণা খুব কম আছে। তিনি এমন একটা মানুষ যিনি ধরেন তার বোন হলো প্রধানমন্ত্রী, এখন তার মেয়েকে দিয়ে তাকে তদবির করাতে হয় প্লটের জন্য। এরকম দুর্ভাগা মানুষ না, তাই না? যিনি বেড়াতে আসতে তার বোন তাকে রান্না করে খাওয়ায়, যার সাথে এই সম্পর্ক আছে। এখন তার মেয়ে লন্ডন থেকে ফোন করে, সেটা আবার কোন দারোয়ান শুনছে, ফোন করে শেখ হাসিনাকে কনভিন্স করছে রেহানাকে শেখ রেহানা। তো এনি হলো এরকম একটা দুর্ভাগা লোক। বাংলাদেশে যত অপকর্মগুলো যা হয়েছে সব কখনো না কোনো ভাবে তার ঘাড়ে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে।
কখনো কখনো। And সেটা আমি কতটুকু ঠিক এটা কামাল ভাইরা বলতে পারবেন, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে কি জানেন, আমি মনে করি একটা এমন মানে কি এটাও ষড়যন্ত্র, কারণ না সেখানে সবসময় আমারটা আমি শেষ করে আমি ষড়যন্ত্র হিসেবে দেখি না। আমি মনে করি ইনি দুর্ভাগা, ষড়যন্ত্র না। ষড়যন্ত্র সবটা তো আর ষড়যন্ত্র হয় না। আমি অনেক নিয়োগের ক্ষেত্রে শুনেছি, অনেক নিয়োগ যে যখনই ধরেন নিয়োগটা প্রথমে খুবই ভালো, আর এই সাংঘাতিক, এর প্রশংসার সীমা নাই, যখন নিয়োগটার মধ্যে একটু ওই নুন নুন পড়ে, মানে লবণ পড়লে যা হয়, লবণ পড়ার সঙ্গে সঙ্গে শেখ রেহানার নাম এসে পড়ে। এসালাম চুরি করতেছে, শেখ রেহানার নাম আসতেছে, ঠিক আছে। অমুকজন সালমান এফ রহমান এটা করেন, শেখ রেহানার নাম আসে। ওই প্রিমিয়ার ব্যাংকের অমুকে এটা করেন, শেখ রেহানা তো দেশেই থাকতেন না, উনি তো থাকতেন লন্ডনে। তো এই যে মানে যখনই আপনি কোনো প্রবলেম আসছে এই ভদ্রমহিলার নামে, আমি হয়তো উনি এরকম, কিন্তু আমার কাছে মনে হয় যে সব কিছুর মধ্যে একজন, তাহলে এই ভদ্রমহিলা কেন ওই লন্ডনের ওরকম একটা সাধারণ জীবনযাপন করে? সে কেন দুবাইয়ের শেখদের মতো চলাফেরা করে না? সে কেন বাংলাদেশে জমিদারের মতো চলাফেরা করে না? তার চলাফেরা কেন এরকম সাধারণ এবং একদম অতি সাধারণ, আমি তাকে বলবো। আমি শেখ হাসিনাও কিন্তু অনেক সময় অসাধারণ সাজগোজ করেন, কিন্তু তার বোনকে দেখলে কখনো মনে হয় না যে অতি সাধারণ কোনো সাজগোজ করেন। তাহলে তার কিসের জন্য? তার মেয়ে তখনকার এমপি, তার ছোট মেয়ে প্রতিষ্ঠিত, আর তার ছেলে প্রতিষ্ঠিত। তিনি তার সারা জীবনে, যেটা আমি শুনেছি, সারা জীবনে কোনোদিন সম্পদের পিছনে দৌড়েন না, ছেলে মেয়েদের লেখাপড়ার পিছনে দৌড়িয়েছেন, ভাগ্নিদের লেখাপড়ার পিছনে দৌড়েছেন। তো সে লোকটার আমি কেন এটা হয়, কারণটা কি জানেন? নিভৃতচারী মানুষের সবসময় দোষ খুঁজে তার উপরে চাপিয়ে দিলে সহজ তো, অন্যরা আকাম করে তার ঘাড়ে চাপা দেয়, তার নামে হ্যাঁ, তো উনি তো উত্তর দিচ্ছেন না, কারণ সি নেভার কেম ইন, যে আমি ভাই এগুলো করি না, এটা তো বলে না, একদিনের জন্য বলছে, বলে নাই। সো আমরা সহজেই, আমাদের আরেকটা সমাজ হলো আমাদের, আমরা সহজেই কিন্তু যিনি নিভৃতচারী থাকেন, যিনি চুপ থাকেন, তার চাইপা দেখতে ভালোবাসি, তাকে চাইপা ধরি আমরা। যে চুপ থাকে দেখবেন যে তার ঘাড় মটকাইতে আমরা সহজ, যে সরল তার ঘাড় মটকাইতে চাই, যে আপনারা কোপাইতে পারে, আপনি তার সামনে কিন্তু আপনি দাও নিয়ে যান না। সাইফুল ভাই, এই আলোচনাটা আমি কামাল ভাইকে একটু করে যুক্ত করছি। কামাল ভাই একটুখানি আমি আপনার কাছে ফিরবো, আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, সেই জন্য আমি সাইফুল ভাইয়ের কাছে যাচ্ছি। মানে আপনি দিবেন না? আমি এই প্রশ্নের উত্তর দেবো না কেন, আমি আপনারে বলি, দেখেন ব্যর্থতা কি আমরা বলি না কেন? আমরা যারা মন্ত্রী এমপি, শেখ রেহানাকে আমরা কেন বলি? উনি কোনোদিন কেউ দেখছে? এই যে সাইফুল ভাই, একটা সেকেন্ড, সাইফুল ভাই দেখেন এখানে কমেন্ট করেছে বাংলা, এই কথা বলা সহজ তো, মানুষের কাছে শুনেছি। বলা সহজ তো, কারণ শেখ রেহানার সামনে এই ভদ্রলোক যিনি এটা করছেন, বা ভদ্রমহিলা যিনি করছেন, শেখ রেহানার সঙ্গে কোনো ধারণা নেই, জান আমার নাই, যে কারণে আমি অবিশ্বাস করি আর ওনারা বিশ্বাস করে। এই যে দুই রকমের মানুষ। আমি কিন্তু অবিশ্বাস করি কেন? আমি কিন্তু জানি না, আমি অবিশ্বাস করি আমার কনটেক্সটের মধ্যে মিলাইতে পারি না, কিন্তু উনি বিশ্বাস করে। কারণ যারা বলতেছে তারাও তো কিছু জানে না, তারা তো ইসের উপর বলতেছে, তারা তো ইসের উপর বলতেছে। আর আরেকটা ঘটনা আছে কামাল ভাই, আরেকটা ঘটনা আছে, কিছু লোক শেখ রেহানার নাম বেচে, এটা সত্য। কিন্তু কেউ তো না, জনাব এসএম ছোট আপা করতে করতে কেউ তো বলে না, ছোট আপা করছে। কিছু লোক আছে জয় মামাই করছে, জয় কোন জানেই না হয়তো। এগুলো তো দেখা যায়। কিন্তু সাইফুল ভাই, এই যে মানে কোট আনকোট ছোট আপা, মানে বলেই তারা ছোট আপা, আর কিছু বলে না কিন্তু। হ্যাঁ, তো বলে যে ছোট আপা আমি এই করছে, তিনি এই মেট্রো রেল লুটপাট করেছে, তার ছেলে ববি এইটা করেছে, কিন্তু এই অভিযোগগুলো কিন্তু শেখ হাসিনার নামে নাই কেন? আমি তো বললাম যে লোকটা যে কথা বলে না, তার চাইপা ধরে তো সহজ রে ভাই, তার চেপে ধরে সহজ। তাকে আপনি যা ইচ্ছা তাই বলতেছেন, আমি সুলতান আপনার নামে, আপনাকে আপনি যদি কোনো কথা যদি ঝগড়া না করেন, আমি যা ইচ্ছা তাই করে বলে গেলাম, আপনি চুপ মেরে থাকলেন। তো এরকম পরে কামাল ভাই বলে, আচ্ছা তাই তো, সুলতানা চুপ কেন, মনে হয় সুলতানা এইটাই, কামাল ভাইও বললো, আর একজন করে, এই সংখ্যায় বেড়ে যায়। এখন শেখ রেহানা কখনো কথা বলেন নাই। আপনি জয়ের একটা ঘটনার কথা আমি বলি, আপনি আশ্চর্য হবেন, যখন কথা না বললে কি হয়। আমি জয়ের একটা ঘটনা, আমি যেহেতু এটা নিজে এটার সাথে ইনভলভ ছিলাম, এটা ব্যাক ইন তখন আওয়ামী লীগ বোধহয় আওয়ামী লীগ তখন সরকারে খুব সুন্দর 96 2000 আওয়ামী লীগ সরকারে নাই, আওয়ামী লীগ সরকারের বাইরে। তখন অল অফ এ সাডেন বিএসএস থেকে একটা নিউজ হলো, আমি তখন সংবাদের চিফ রিপোর্টার, ঠিক আছে। বিএসএস থেকে একটা রিপোর্ট হলো কি, জয় প্রণব মুখার্জির সাথে দেখা করেছে, এবং প্রণব মুখার্জির সাথে দেখা করে কি করছে আর কি, এটা
এটা বিএসএস থেকে যিনি করছে তিনিও কিন্তু আমাদের খুব পরিচিত। তখন আমাকে আমার সম্পাদকটাই বলে এরকম নিউজটা দেখছি, আমি দেখছি, সম্পাদক ডাকছে আমাকে, এটা ভারপ্রাপ্ত সম্পাদক ডাকছে, বলছে যে এই নিউজটা দেখছো? আমি বলছি হ্যাঁ দেখছি। তুমি তোমার কি মনে হয়? আমি তো জানি না, আমি যোগাযোগ করে বলতে, তুমি যোগাযোগ করতে পারবো? আমি কেন পারবো না, চেষ্টা করতে পারি। বলে তাহলে যোগাযোগ করে দেখো তো এই নিউজটা ঠিক কিনা। আমি প্রণব মুখার্জির অফিসে, তখন প্রণব মুখার্জি হলো খুব সম্ভবত ডিফেন্স অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, ঠিক আছে। তো প্রণব মুখার্জির দপ্তরে আমি খুব সম্ভবত ডিফেন্স, ফোন করছি, ফোন করার পরে আমি নাম্বার নিয়ে ফোন করছি, ফোন করার পরে সেখানে একজন এর সাথে আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি। তখন বলল যে দাদাবাবু তুমি বাংলাদেশ থেকে কথা বলছো, আমি টের পেয়েছি, কারণ তোমার নাম্বার আমার এখানে আসছে, তো তুমি বাংলায় কথা বলো। আমার সরাসরি বলে বাংলায় কথা বলো। আমি তো বাংলা, এত খুব আনন্দ, আরে ভাই প্রণব মুখার্জির অফিসে ফোন করছে, একজন সাথে বাংলায় কথা বলতেছে। আমি সুন্দরভাবে বললাম এরকম একটা নিউজ হয়েছে, আমি ওনার একটা কমেন্ট চাই। তখন বলেছে ওকে, তাহলে তোমাকে একটু ওয়েট করতে হবে, 2 ঘন্টা সময় দিতে হবে। আমি বললাম যা ঠিক আছে, 2 ঘন্টা পর আমি আবার ফোন করবো। না, তোমাকে আমরা ফোন ব্যাক করবো। 2 ঘন্টার মধ্যে ইন্ডিয়ান এম্বাসি থেকে চেক করলো যে আমি সাইফুল আমিন ঠিক আছি কিনা, এটা আমি আসলে সাইফুল আমিন কিনা। মানে ইন্ডিয়ান এম্বাসি থেকে সংবাদে কনফার্ম করলো এটা সাইফুল আমিনই ফোন করছিল। তখন আমাকে 2 ঘন্টা আগেই প্রণব মুখার্জি অফিস থেকে ফোন করে প্রণব মুখার্জি কাট কয়টা কথা বলছে যে ওই ছেলেটি যদি এখানে আসতো তাহলে আমার খুব ভালো লাগতো, এটা আমি ছোটবেলা থেকে দেখছি, ওরা যদি একটু দেখতে পেতাম তাহলে অনেক ভালো লাগতো। তাই আমি বললো তাহলে এরকম একটা নিউজ হলো। ওরা এখানে আবার বলছে ওই ছেলেটি আরেকটা, মানে ওই ছেলেটি মানে আমাদের বিএসএস এর ছেলেটির কথা, ও আমাকে পার্লামেন্টের ভিতরে দেখছে এবং আমাকে দাদাবাবু বলে ডাকছে, তা আমি তাকে হাত ইশারায় তাকে উত্তর দিয়েছে। এখন সে কি লিখেছে আমি তো বলতে পারবো না। বুঝতে পেরেছি। তখন আমি সম্পাদকের কাছে যখন বলি এই ঘটনা, তখন আমার বললো যে তুমি জয়ের সাথে কথা বলো। আমি জয়ের সাথে কথা বল, জয়ও আবার ওরকম একটা নেতা, তার একটা বন্ধু আছে বিহারি টাইপের কথাবার্তা কয়, আমি চিনি না। তা আমাকে একজন নাম্বার দিল, আমি সেখানে ফোন করে, এখন তার দোস্তের মাধ্যমে তার কাছে যেতে, সেই দোস্তরা কিন্তু নাকি তার ছোটবেলার বন্ধু, বিহারি টাইপের কথাবার্তা কয়। কে মানে কি নাম এখন আপনার মনে নেই, অনেকদিন আগের কথা, তো 2003-3 এরকম হবে। ফোন করলাম, তো সে বলে যে হ্যাঁ উনি কথা বলবে না। আমি আরে বাবা, তার নামে এরকম একটা নিউজ কথা বলবে না মানে, তুমি তো আপনি ব্যবস্থা করেন। তা আমাকে আবার জয় ওখান থেকে আমেরিকা থেকে ফোন ব্যাক করছে। আমি আমেরিকা থেকে, দেখেন আমি তো আমেরিকা থেকে, আমি কথা, আপনি তো আমেরিকা ফোন দিচ্ছি, আমি আমেরিকা আছি, আমি যাই না, আমি ইন্ডিয়া যাইনি। তা আমার নিউজটা কমপ্লিট হলো, পরের দিন নিউজ করলাম বিএসএস এর ওই ভাইয়ের চাকরি চলে গেল। চাকরি মানে কি, তাকে উইথড্র করে নিয়ে আসা হয়েছে। জাহাঙ্গীর ভাই, আমি বলি উনি হয়তো বেঁচে আসছেন, জাহাঙ্গীর ভাইয়ের নিউজ। আমার খুব খারাপ লাগছে, আমার হচ্ছে সিনিয়র ভাইয়ের চাকরিতে আমি সমস্যা করছি, কিন্তু বাংলাদেশটা এরকম, যদি কথা না বলেন, যদি আমি কথা না বলতাম, এটা প্রতিষ্ঠিত ছিল। আমার সম্পাদক যদি আমাকে প্রভাবিত না করতো, আমি এই রিপোর্টটা করতাম না। এবং জয় যদি কথা না বলতো, এটা কিন্তু প্রতিষ্ঠিত হতো। প্রণব মুখার্জি যদি কথা না হতো, তাহলে কিন্তু প্রতিষ্ঠিত হতো যে জয় যায় ঘুটু পাকাচ্ছে এই বিএনপি সরকারের বিরুদ্ধে, প্রণব মুখার্জি দেখা করে। আমি বলি কি জানেন, এই জন্যই যে ব্যক্তিদের নামে এরকম কথাবার্তা হয় তার কোনো স্পোক্স পার্সন থাকা উচিত, অথবা তিনি কথা বলা উচিত। রেহানার বিরুদ্ধে যে কথা, আমি যদি আমার পরামর্শ দেওয়ার যদি কোনো সুযোগ থাকতাম, তাকে বলতাম আপনি একজন পরামর্শক নিয়োগ করেন, যে পরামর্শকটা আপনার এই উত্তরগুলি দিবে, সিম্পল। জি, আসলে এস এম কামাল, ধরেন আমি শেষ করব, এটা শেষ প্রশ্ন, সেটি হচ্ছে গিয়ে ধরেন শেখ রেহানা সম্পর্কে যত রকম অভিযোগ আমি শুনেছি, অভিযোগগুলি মূলত আমার কানে এসেছে ধরেন 2014 সালের পর থেকে। আমি বলবো 2014 সালের পর থেকে তার সম্পর্কে অভিযোগগুলি আসতে শুরু করে। আমি শিওর আপনারাও এগুলি জেনেছেন। তো এগুলো কখনো আপনারা কি খতিয়ে দেখার চেষ্টা করেছেন, কেন এগুলো হচ্ছে, এগুলোর ইম্প্যাক্ট কি হয়, এবং ঢালাও ভাবে সবাই তার দিকে আঙুল তুলে? ইভেন এই যে আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ, কতটা সত্য কতটা মিথ্যা সেটি আপনারা ভালো বলতে পারবেন, কিংবা অনুসন্ধানে বেরিয়ে আসবে। কিন্তু এই যে ঢালাও প্রচারণার শিকার আওয়ামী লীগ বারবার করে হয়েছে, যেমন শেখ কামাল সম্পর্কে ব্যাংক ডাকাতির অভিযোগ, এটা তো পুরো প্রতিষ্ঠিতই হয়ে গিয়েছিল, রাইট? ডালিমের বউকে নিয়ে গেছে, ডালিমের বইতে আছে যে শেখ কামাল এখানে নাই। এই যে বারবার আওয়ামী লীগ যে অপপ্রচারের শিকার হয়, এটা কি আপনাদের সমস্যা নাকি যারা অপপ্রচার করে তাদের সমস্যা? হোয়াট ডু থিঙ্ক? আমাদের কোনো সমস্যা না, অপপ্রচার করে। এই অপপ্রচার ধরেন বঙ্গবন্ধুর, যখন আপনার মনে আছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর, যখন আমার মনে নাই, শুনেছি আপনার কানে মনে নাই, ঠিক আছে, সাত্তার সাহেব সেটা ভাই জানে আর কি। সাত্তার সাহেবের আমলে যখন 32 নম্বর বাড়ি বুঝিয়ে দেওয়া হয়, তখনও কিন্তু অনেক কিছু প্রকাশ করা হয়েছে। আর জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ধরনের মিথ্যাচার করা হয়েছে।
ছোট আপা শেখ রেহানার বিরুদ্ধে অনেক ধরনের মিথ্যাচার করা হচ্ছে। শুধু এটি তাই না, করা হয়, আপনি কিছু মনে করেন না, দেখুন আমি জাস্ট দেখাই আপনার সম্পর্কে এইরকম অভিযোগ লিখতেই থাকে, অভিযোগ করতেই থাকে, ওয়াই? এইটা উত্তর দেন, তারপর আমার অভিযোগ শোনেন। আপনি খালি এত কথা বলিতে হবে না, আমারটা শোনে না, ক্যাটটার দিতে ছোট আপারটা শেষ করতে দেন। জি বল। এখানে এই যারা করে, আমি মনে করি এরা হচ্ছে বঙ্গবন্ধু পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে এদের মূল লক্ষ্য। কারণ বঙ্গবন্ধুর পরিবার হচ্ছে বাঙালির কাছে একটা অস্তিত্ব, বিশ্বাস, সেই বিশ্বাসকে নষ্ট করতে চায়, যার ফলে বঙ্গবন্ধু পরিবারকে ঘিরে আজকে মিথ্যাচার করা হয়, ষড়যন্ত্র করা হয়। আমি এইটা মনে করি, খালি এইটুক বললাম। আর আজকে আপনি আজকে যেটা বলা হচ্ছে, এই যে সাইফুল ভাই বললেন সজীবাদ জয় এবার আল জাজিরাতে তাকে জিজ্ঞাসা করেন, সে বলছে যে আমি যেখানে বসেছি এইটাই আমার বাড়ি। এফবিআই অনেক তদন্ত করছে, কিছু বাইর করতে পারেনি। এফবিআই তদন্ত করে কিছু বাইর করতে পারেনি, এইটা হলো সত্য। কিন্তু এখন অনেকে বলতেছে এইটি বঙ্গবন্ধু পরিবারকে ঘিরে সবসময় ষড়যন্ত্র ছিল, মিথ্যাচার ছিল, কিন্তু বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। আর দুঃখটা কোথায়, যে বঙ্গবন্ধুর তনায় যাদেরকে বিশ্বাস করেন, বিভিন্ন জায়গায় অবস্থান তৈরি করে দিয়েছেন, তারাও অনেক সময় মানে এই অপপ্রচারের জন্য দায়ী থাকেন আর কি। এবং আপনাকে নিয়ে যে এই অভিযোগটা করে, আপনি কি এটার উত্তর কোনোদিন দিয়েছেন? আপনাকে বলে ক্যাশ আমি অনেকবার দিয়েছি। যারা বলে, আমি মনে করি এরা দলের শুভাকাঙ্ক্ষী না। আমি সবচেয়ে হায়েস্ট সম্মেলন করছি, যারা বলে আমি চ্যালেঞ্জ করলাম, শোনেন আমার নামে লিখছিল, আমার কেরানীগঞ্জে জায়গা আছে, আমার কি মানে জিকে তলায় আমার জায়গা বাড়ি আছে, আমার চাঁপাইনবাবগঞ্জে আমের বাগান আছে, জয়পুরহাটে আমের বাগান আছে, এই ঘটনার পর লিখছিল আর কি। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ করছি, আমার ছেলে, স্ত্রী, বউ, আমার ভাই, আমার আত্মীয় স্বজন কারো নামে যদি কোথাও 1 কাঠা জমি দেখাতে পারে, আমি জাতির কাছে সরাসরি ক্ষমা চাবো, আওয়ামী লীগের সাংগঠনিক সমিতি রিজাইন করব। আমার নামে তো দূরের কথা, আমার স্ত্রী, সন্তান, 2টা সন্তান, আমার ভাই, আমার স্ত্রীর ভাই, এদের নামে কোথাও যদি 1% জমি কেউ দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম। জি না, কিন্তু ব্যর্থতার দায়ভার কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। আপনি দুর্নীতির কথা বলতে পারেন, কিন্তু আপনাদের যে সাংগঠনিক কমিটির কথা, যেটা আপনি বড়াই করেন যে আপনার সাংগঠনিকভাবে এই করছে, আপনার কোথায় ছিলেন শেখ হাসিনা যখন নিরাপত্তাহীন ছিল ইয়েতে, গণভবনে? না না, আমি শোনা না, আপনি কোথায় ছিলেন? আমরা তখন ঢাকায় ছিলাম। আমরা তখন ঢাকায় ছিলাম। আপনাদের শক্তি কোথায়? আপনি নিজে যাওয়ার দরকার নাই, আপনাদের শক্তি কোথায়? সাংগঠনিক কমিটির শক্তি কোথায়? আপনি যখন ধরছেন, এটা আমি বলি আর কি, আপনার হয়তো জানার আছে। আমরা 1 তারিখে সমাবেশ দিয়েছিলাম ঢাকায়, 3 তারিখে ঢাকায় সমাবেশ দিয়েছিলাম। আমাদের সমাবেশটাকে 1 ঘন্টা আগে স্থগিত, মানে 1 দিন আগে স্থগিত করে দেওয়া হয়েছিল। আমি এগুলো জানি। আপনারা চিফ অফ স্টাফকে দায়ী করবেন, আপনারা একে দায়ী করবেন। আমার কথা হলো অন্য, আমার কথা হলো অন্য। আমার কথা হলো আপনারা সাংগঠনিক, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শেখ হাসিনার দায়িত্বে। কেন শেখ হাসিনার দায়িত্বে? শেখ হাসিনা তাদের পার্টি চিফ, বাদ দেন প্রাইম মিনিস্টার। তো পার্টি চিফের যদি পার্টি চিফ ভুল করেন, তো তার লেফটেন্যান্টরা আছে কেন? পার্টি চিফকে বোঝানোর জন্য না? আপনারা কি করেছেন? কোথায় ছিল তখন সাধারণ সম্পাদক? কোথায় ছিল আপনার প্রেসিডেন্ট? কোথায় ছিল আপনার সাংগঠনিক সম্পাদকরা? কোথায় ছিল জয়েন্ট সেক্রেটারিরা, যে পার্টি প্রেসিডেন্টকে বোঝানো যে আমার সাংগঠনিক শক্তি দেখাতে হবে? পার্টি প্রেসিডেন্ট ভুল করতেই পারেন, তার লেফটেন্যান্টরা কোথায়? তাকে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চালাতেন তার লেফটেন্যান্টরা, কিন্তু আর আপনারা লেফটেন্যান্টরা শেখ হাসিনাকে চালাতে পারেন নাই। আই এম সো সরি এই কথাটা বলার জন্য। শেখ হাসিনাকে সেভ করতে পারেন নাই। ইউ আর দ্য মোস্ট ফেলিয়ার কমিটি, মানে আমার দেখা যে কমিটি সাংগঠনিকভাবে কিছুই দেখাতে পারেন নাই।
আপনার প্রেসিডেন্ট জীবনের নিরাপত্তার কথা বলেন, সে জীবনের নিরাপত্তার কথা আর্মির চাইতে কিন্তু আপনার কর্মী বাহিনী দেখার কথা, আপনি দেখার কথা, সাংগঠনিক কমিটি দেখানোর কথা। আপনার প্রধান যদি ভুল করে আপনি তাকে বোঝানোর কথা। দিস ইজ ইউর ডিউটি। আপনি সেই ডিউটি পালন করেন নাই। শোনেন, যত বলা যায় তত করা যায় না। হ্যাঁ, এটা তো করা যায়, আমরা তো দায়িত্ব নাই ভাই, এই জন্য তো বলতে পারি। না, আপনি আমার জায়গা থেকে যত বলা যায়, আপনার মতো